হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি নলেজ হাউস এর পেজের পক্ষ থেকে এবং হাউস অফ নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সবাই যে যেখান থেকে আমাদের এই ক্লাসগুলো দেখতেছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি যেভাবে নিজে ম্যাথগুলো বুঝি, ম্যাথ করি, ওই অনুযায়ী আপনাদেরকে বুঝাবো বা বুঝাই। অবশ্যই এখানে লুকোচুরি কিছুই নেই। আমি সুন্দরভাবে চেষ্টা করি আপনাদের মাঝে যাতে সহজে সাবলীল ভাষায় আপনি ম্যাথগুলো বুঝতে পারেন। ম্যাথ অনেকের সমস্যা, ম্যাথ অনেক স্টুডেন্টদেরকেই একটি কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। আমি মনে করি ম্যাথ আমার কাছে যেমন সহজ, আপনাদের কাছেও খুব সহজ মনে হবে। আমাদের সাথে থাকবেন, আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলকে সমর্থন করুন, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের পেজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এবং যে যেখান থেকেই দেখছেন না কেন, সবাই আন্তরিকভাবে নিজে দেখে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। প্রথমেই আমরা আজকের যে আলোচনা করার কথা ছিল সেটা হচ্ছে রেখা কোণ ত্রিভুজ। রেখা এবং কোণ ত্রিভুজ নিয়ে একটা বিশেষ সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটা আপনারা দেখলেই বুঝতে পাবেন। প্রথমেই দেখেন যে এই রেখাকোণ ত্রিভুজ এই অংশটা হচ্ছে কিসের? এটা হচ্ছে জ্যামিতির অংশ। আর এই জ্যামিতির অংশটা আসছে প্রাচীন যুগ থেকেই। প্রাচীন যুগের মানুষ, তাদের জমিজমা ছিল না, তাদের বসবাস করার স্থান ছিল না, অবশ্যই ছিল। সেই বসবাসের স্থানগুলো তারা পরিমাপ করা লাগতো। তাদের একটা মেজারমেন্টের ইস্যু তাদের কাছে চলে আসছিল। এই যে মেজারমেন্ট বা পরিমাপ, এই বিষয়টা বোঝার জন্যই তাদের কাছে এই জ্যামিতির অংশটা একটা মানে এই অংশটা তৈরি করার বা এই অংশটা প্ল্যানিং হিসাবে চলে আসে, যার মাধ্যমে তারা তৈরি করেন জ্যামিতি। এখন এই জ্যামিতি বা পরিমাপ এই দুইটার বিষয়ের একটা রিলেটিভ অংশ। দেখেন, এই দুইটা অংশ তৈরি করতে গেলে আপনার কি লাগবে? রেখা লাগবে। রেখা তৈরি করলেই আপনি কোণ তৈরি করতে পারতেছেন। আবার কোণের সাথে রিলেটিভ কোণ যদি আপনি বুঝে যান, কোণের সাথে আপনি কি ত্রিভুজ তৈরি করতে পারতেছেন। এভাবে রেখা, কোণ, ত্রিভুজ এবং চতুর্ভুজ এই বিষয়গুলো আলোচনা করতে গেলে অবশ্যই রেখা নিয়ে আলোচনা করতে হবে। প্রথমেই আমরা বিন্দু নিয়ে একটু আলোচনা করি। বিন্দু হচ্ছে যার বিন্দুর কোনো অবস্থান আছে কিন্তু কোনো মাত্রা নেই। আপনি দেখেন, একটা বিন্দু যদি আপনি কল্পনা করেন, এই যে আমি একটা ছোট্ট একটা অংশ দিলাম, এটা এর থেকেও ছোট হবে। বিন্দুর অবস্থান আছে, মানে এই যে বিশাল একটা পেজ, এই পেজের উপরে একটা ছোট্ট অংশ, এটাই হচ্ছে বিন্দু। আর এই বিন্দুর অবস্থান থাকতে পারে কিন্তু কোনো মাত্রা নেই। মাত্রা বলতে বোঝায় যে এরকম একটা অংশ থাকতে হবে, কিন্তু এরকম বিন্দুর হয় না। বিন্দুর কেবল শুধু এরকম একটা, বা আমরা যদি একটু গোল দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন বিন্দু হচ্ছে এটা। তাহলে বুঝতেই পারছেন যে আমরা আরেকটু শেপ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এখানে কিন্তু এই যে অংশটা তৈরি করতেছি, এটা একটা কি বিন্দু। তাহলে এই বিন্দু, আবার এই বিষয়গুলো আপনি দেখেন, এই বিন্দুর কোনো মাত্রা যদি থাকতো তাহলে আপনি বুঝতে পারছেন যে এরকম একটা কি আছে, বিন্দুর মাত্রা আছে, কিন্তু বিন্দুর কোনো মাত্রা নেই। এবার দেখেন, দুটি বিন্দু মিলে একটা রেখা হতে পারে। দুটি বিন্দু মিলে কি হতে পারে? একটা রেখা হতে পারে। তাহলে আপনি খেয়াল করেন তো, দুটি বিন্দু মিলে আপনি একটা কী তৈরি করবেন? একটা রেখা তৈরি করবেন, তাই একটা স্ট্রেট লাইন তৈরি করবেন। সেই ক্ষেত্রে আপনি এইভাবে দিতে পারেন যে এই রকম একটা অংশের মধ্যে আমি একটা নিয়ে নিলাম, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এখন এই দুইটা বিন্দু মিলে কি হয়েছে? একটা রেখা হয়েছে। এই রেখাটা আমি বুঝলাম যে এদিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, এদিকেও একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, এবং এটা হচ্ছে রেখা। এবার রেখার বৈশিষ্ট্য দিয়ে আপনি বুঝতে হবে যে রেখার দুইটা অ্যারো চিহ্ন দিলাম কেন। কারণ রেখা চলমান। বিন্দু, রেখা মানেই হচ্ছে চলমান একটা অবস্থা, যেই অবস্থাটার আপনার নির্দিষ্ট এবং শেষ এবং শুরু কোনো অবস্থান বোঝা যাবে না, এটাকে আপনি রেখা বলবেন। তাহলে দেখেন, রেখার নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই। তাহলে আপনার মনে রাখতে হবে রেখার নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই। তাহলে এই রেখাটাকে যদি আমি দুইটা অংশে ভাগ করে নেই, তাহলে এইটা হচ্ছে কি বলা হয়, এই যে দুইটা অংশ আপনি এখান থেকে কেটে নিলাম, এটা নিচে আমি আঁকলাম, এই অংশটাকে বলা হয় রেখাংশ। এর দুইটা প্রান্তবিন্দু থাকে। রেখাংশ বলতে এইভাবে বোঝায় যার নির্দিষ্ট কয়টা প্রান্তবিন্দু থাকে? দুইটা। আর রশ্মি বলতে বোঝায় একটা প্রান্তবিন্দু দিয়ে যদি কোনো রেখা বা তৈরি করেন তখন সেটাকে আপনি রশ্মি বলবেন। যেমন এইরকম একটা দাগ দিয়ে
তাকে আপনি কি বোঝাচ্ছেন? অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছেন যে এটা একটা রশ্মি। কেন? কারণ তার রশ্মির একটা প্রান্তবিন্দু থাকে, এই যে এটা হচ্ছে তার প্রান্তবিন্দু। আর রেখাংশের প্রান্তবিন্দু কয়টি? 2টি। আর রেখার কোনো প্রান্তবিন্দু নেই। এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবার আসেন, আমি রেখা নিয়ে আলোচনা করে ফেললাম। সমরেখ কি? সমরেখ হচ্ছে একটা রেখার ভিতরে যদি একাধিক বিন্দু সরলরেখা অবস্থান করে তাহলে সেটা হচ্ছে কি? সমরেখ। আর সমরেখ দ্বারা গঠিত যদি কোনো রেখা পান, তার দ্বারা গঠিত ক্ষেত্রফল শূন্য। অর্থাৎ একটা রেখায় যদি আপনি এরকম একটা রেখার ভিতরে যদি বিন্দু, অসংখ্য বিন্দুও পান, তাহলে এই বিন্দু দ্বারা গঠিত একটা ক্ষেত্রফল কী হবে? শূন্য, কারণ এর কোনো ক্ষেত্রফল থাকে না। এবার আসেন, এই যে বিন্দুগুলো নিয়ে আলোচনা করার ফলে আমরা দেখতে পাই যে সরলরেখার কথা বলা আছে এখানে, যে এই যে অংশটা দেখা যায় এখানে একটা সরলরেখা বলা আছে। সরলরেখা মানে হচ্ছে কি? যে স্ট্রেট লাইন, মানে একটা সোজা পথে যদি কোনো একাধিক বিন্দু মিলিত একটা পথ তৈরি হয়, সেই পথটাকে আপনি কি বলবেন? সহজ পথ, সোজা পথ, মানে সরল একটা রেখা। তাহলে এই যে অংশটা, এইখানে বিন্দু, এইখানে বিন্দু, এইখানে বিন্দু, এরকম বিন্দু নিয়ে আপনি কি তৈরি করলেন? এইরকম একটা রেখা তৈরি করলেন। তাহলে এই যে বিন্দুগুলো যোগ করে একটা রেখা তৈরি করলেন, এই রেখাটাকে কি বলে? সরল রেখা। কী রেখা বলে? সরল রেখা। এবার আসেন, বক্ররেখা কি? যেই রেখার মাঝে আপনি এই রকম অবস্থান দেখতে পাবেন, তাহলে তাদেরকে আপনি কি বলবেন? বক্ররেখা। অর্থাৎ যেই রেখার সোজা পথে না গিয়ে একটু বাঁকা পথে অবস্থান করে তাদেরকে বক্ররেখা বলা যায় বা বক্ররেখা বলি। সমান্তরাল রেখা বলতে কি বোঝাচ্ছে? দুটি রেখা যদি পরস্পর সমান দূরত্বে থেকে অবস্থান করে বা সমান দূরত্বে চলমান থাকে, তাদেরকে সমান্তরাল রেখা বলা হয়। যেমন আমরা যদি এটাকে দেখি একটুখানে খেয়াল করেন, এই অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি যে এরকম দুইটা আমরা কী নেব? রেখা নেব। এই একটা অংশ, আবার এই একটা অংশ। তাহলে একটু দেখেন তো, এই অংশটার আপনি কি দিলেন? অ্যারো চিহ্ন। এটাকেও দিলেন, এটাকেও দিলেন। তাহলে এই অংশটা আর এই অংশটা এরা পরস্পর কি? সমান্তরাল। এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এটা সি, এটা কি হবে? ডি। তাহলে সিডি সমান্তরাল এবি, অথবা আপনি বলতে পারেন এবি সমান্তরাল সিডি। তাহলে মূল বিষয়টা কি আমরা বুঝতে পারছি? অবশ্যই। এখন প্রশ্ন আসতে পারে যে রেখার প্রান্তবিন্দুর সংখ্যা কয়টি? তাহলে আমরা প্রথমে বলছিলাম রেখার প্রান্তবিন্দু কয়টা থাকে? অবশ্যই 2টা, 1টা, অথবা 3টা, অথবা কোনো প্রান্তবিন্দু নেই। তাহলে রেখার কোনো প্রান্তবিন্দু নেই। এবার আসেন, আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করে ফেলি। যেহেতু আমাদের রেখা বোঝা হয়ে গেল, রেখা আমরা বুঝতে পেরেছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। পাশাপাশি যারা বুঝতে পারেন না তারা অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করুন, পরবর্তীতে আমরা কমেন্টসের উত্তর দিয়ে বুঝিয়ে দেব। এবার আসেন, এই যে রেখা বুঝলেন, এই রেখাগুলো দিয়ে কীভাবে কোণ তৈরি হয়, এটা কোণে নিয়ে আলোচনায় করে যাই বা কোণ নিয়ে আলোচনা করি, তাহলে আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে। দেখেন তো, দুইটা রেখা যদি আপনি একটা জায়গায় রাখেন এরকম, এইরকম, এরা কি কখনো মিলিত হবে না? মানে এরা চলমান, এরা যদি এদিকেও যায়, এরা কখনোই একটা জায়গায় মিলিত হবে না। কিন্তু এই রেখা যদি আপনি দেখেন এইভাবে, যদি এই একটা রেখা আর এই একটা রেখা, তাহলে এই রেখা দুইটা অবশ্যই একটা নির্দিষ্ট বিন্দুতে কি ছেদ করেছে, যেটাকে আমরা ও ধরি। আর এটাকে আমরা এ ধরলাম, এটা বি। তাহলে এ ও, মানে এ ও বি হচ্ছে কি? এই যে এ ও বি হচ্ছে কি? একটা কোণ। তাহলে অবশ্যই বুঝতে হবে এই কোণ এখানে এই রেখাটা বা ও এ এবং ও বি, এই দুইটা রেখা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে বিধায় এটা একটা কী তৈরি করছে? কোণ তৈরি করছে। তাহলে কোণটা তৈরি হয় কিসের দ্বারা? অবশ্যই বলবেন রেখার দ্বারা। তাহলে রেখা যে বা রেখাংশ যে অংশটা আছে তাদের মিলিত বিন্দুটাকে কি বলে? কোণ বলে। তাহলে এখানে কোণ কাকে বিবেচনা করব? এ কে না বি না ও? অবশ্যই ওকে আপনি কি বিবেচনা করবেন? কোণ। এবার আসেন, কোণের অনেক প্রকারভেদ থাকতে পারে। সমকোণ কি, এবার হচ্ছে স্থূলকোণ কি, সূক্ষ্মকোণ কি, সরলকোণ কি, প্রবৃদ্ধিকোণ কি? এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসে যে নিচের কোণটি প্রবৃদ্ধিকোণ, নিচের কোণটি স্থূলকোণ, এবং নিচের কোণটি সমকোণ, নিচের কোণটি সূক্ষ্মকোণ। প্রথমেই আমরা বলবো সমকোণ হচ্ছে সরলরেখার একটা অর্ধেক অংশ, বা সরলরেখার অর্ধেক অংশটাকে কি বলে? অবশ্যই সমকোণ বলে। তাহলে একটা রেখা, সরলরেখা, যার নাম দিলাম এ
আর একটা হচ্ছে কি বি। এবি রেখার যদি এই নির্দিষ্ট একটা বিন্দু থেকে একটা বৃত্তচাপ দিয়ে আমরা যদি এবার বৃত্তচাপ আঁকি, এটাকে নির্দিষ্ট দূরত্বে রেখে যদি দুইটা বৃত্তচাপ আঁকি আর তাদের অবস্থান থেকে যদি আবার দুইটা বৃত্তচাপ আঁকি, তাহলে এখানে যে কোন রেখাটা তৈরি হলো সেটাকে কি বলি? লম্বরেখা। আর এই লম্বরেখাই একটা সরলরেখাকে সমান দুই ভাগে কী করে বিভক্ত করে। আর এদের দ্বারা গঠিত যে কোণ তৈরি হলো সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে একটা সরলরেখায় কত ডিগ্রি থাকে? অবশ্যই আপনি বলবেন এটা 90 হলে অবশ্যই এটাও কি 90। 90 কত হয়? 180 ডিগ্রি। ধন্যবাদ। তো সরলকোণও বুঝতে পারলেন যে সরলকোণ মানে একটা রেখার মধ্যে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে। অর্থাৎ এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি, আর এই অর্ধেক যে অংশে ভাগ করলো সেটা 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি কোণকে কী কোণ বলে? সমকোণ বলে। ধন্যবাদ। আমাদের অংশগুলো যারা যারা বুঝতেছেন তাদেরকে অবশ্যই স্বাগতম, আবার ধন্যবাদ। যারা বুঝতেছেন না তাদেরকে আমি বলবো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের জন্য আমরা উন্মুক্ত আরও কিছু আলোচনা করব। এবার আসেন, এই যে আমরা বলছি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? সমকোণটা যেভাবে ছিল সেই কোণটার এগেনস্ট একটু দেখেন যে 90-র থেকে যদি ছোট কোণ হয়, অর্থাৎ 90 যদি 90-র থেকে ছোট কোণ মানে থিটা যদি 90-র থেকে ছোট হয়, মানে থিটা এখানে আমরা আরেকটু দেখি যে থিটা কার থেকে ছোট হবে? 90 থেকে। থিটা কার থেকে ছোট হবে? 90। থিটা ছোট হলো কার থেকে? 90। থিটা যদি 90 থেকে ছোট হয় তাহলে সেই থিটা কোণটা বা ওই থিটা কোণকে কী বলে? সূক্ষ্মকোণ বলে। তার মানে এখানে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে আছে যেটা এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটাকে যদি একটা নির্দিষ্ট রেখা দিয়ে বিভক্ত করি তাহলে এই যে এখানে একটা কোণ তৈরি হলো অলমোস্ট, এই কোণটা হচ্ছে কি? অবশ্যই সূক্ষ্মকোণ, মানে থিটা এই কোণটা সূক্ষ্মকোণ। এটা 90 থেকে ছোটো, কারণ 90 হচ্ছে এই ফুল কোণ, আর এখান থেকে এই যে কোণটা তৈরি হলো এটা হচ্ছে কি? অবশ্যই সূক্ষ্মকোণ। আমরা একটু সামনের দিকে আগাই। এরপর স্থূলকোণ কি? অবশ্যই স্থূলকোণ বলতে আপনি কি বুঝবেন? যে 90-র থেকে বড়, শর্তটা ধরে নিই, 90-র থেকে বড় আর 180 থেকে ছোটো। 90 লেস দ্যান থিটা লেস দ্যান 180। তাহলে আমরা বুঝতে পারলাম 90-র থেকে বড় থিটা কোণটা 180 থেকে ছোটো হলে সেটা কী কোণ বলে? অবশ্যই সেটাকে আপনি কি বলবেন? সেটাকে আমরা সবাই বলবো স্থূলকোণ। এখন স্থূলকোণ নিয়ে একটু একটা বিস্তারিত চিত্র এঁকে বুঝিয়ে দিই যে 90-র থেকে ছোটো। তাহলে আপনি কি বুঝলেন? একটু শর্তটা আবার লিখি যে 90-র থেকে কী হবে? ছোট। 90 থেকে কী হবে? ছোট কোণ। তাহলে আপনি একটু লিখে নিলাম যে 90-র থেকে ছোট কোণটা আর 180 থেকে বড়। তাহলে 90-র থেকে বড়, 180-র থেকে ছোট। তাহলে এই যে শর্তটা আপনি দেখলেন, এর একটা চিত্র আঁকি। এই যে আমরা একটা সরলরেখা নিলাম 180 ডিগ্রি কোণ। এই কোণটাকে যদি আপনি 180 ডিগ্রি কোণ হচ্ছে এইটা। এখন এই 180 ডিগ্রি কোণটাকে যদি আপনি মাঝখান থেকে ভাগ করে দেন তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে কি বলছে? বড়। তাহলে বড় হতে হলে অবশ্যই কি এই দিকে যেতে হবে। এখন দেখেন 90 থেকে কি হলো? বড়। তাহলে আর 180 থেকে কি হবে? ছোট। তাহলে 180 হচ্ছে এই। আমরা যদি এইটুকু ধরি, এই যে অংশটুকু, এইটাকে বলে স্থূলকোণ। কারণ 90 থেকে এই কোণটা কি বড় হবে এইখানে, এই যে এই কারণে বড় হবে। আর 180 বলতে কোনটা বোঝায়? এই যে এইখানে বাকি রইল এইটা 180, তাহলে এই 180 থেকে ছোট হবে, এই জন্য স্থূলকোণ। এবার আসেন স্থূলকোণের পরবর্তী প্রবৃদ্ধ কোণটা কি? এই কথাগুলো কিন্তু আপনাদের মানে খুবই এখন ইজি হয়ে যাচ্ছে। প্রবৃদ্ধ কোণ বলতে তাহলে বুঝবেন কি? যে 90 থেকে ছোট মানে বড়, 180 থেকে যে ছোট কোণ সেটাকে স্থূলকোণ বললেন। তাহলে অবশ্যই এখন বলবেন 180 থেকে কী হবে? বড় হবে, এবং 360 থেকে ছোট হবে, এটাকে প্রবৃদ্ধ কোণ বলে। খুবই সহজ, আসলেই সত্যি কথা। এইটাকে আমরা বলতে চাচ্ছি যে 180 ডিগ্রি যেখানে থাকবে তার থেকে কী হবে? বড় হবে, এবং 360 এই যে কোণটা আছে তার থেকে কি হবে? ছোট হবে। তাকে কি বলে? অবশ্যই এই কোণটাকে আপনার কি বলে? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণে তাহলে অপশন মানে আমরা দেখি এইরকম একটা রেখা নিলাম, এই রেখাটা এখানে কোণ 180 ডিগ্রি। এবার এইখান থেকে যদি আরেকটু এদিকে দেন তাহলে দেখেন তো এইখানে কোণটা তৈরি হলো কত ডিগ্রি? 90 থেকে অবশ্যই এটা কি 180 থেকে 180 তো অবশ্যই এতটুকু, এইটুকু হবে টোটাল, এইটুকু হবে কি 180 ডিগ্রি।
কিন্তু এইটুকুর পরবর্তী যে এইখানে একটা অংশ তৈরি করছে, এই জন্য এটা কী হয়ে গেল 180 থেকে বড়, কিন্তু 360 হতে হলে আবার কি ফুল বৃত্ত হতে হবে। যেহেতু এটা বৃত্ত না, তাতে বুঝতে হবে যে 180 থেকে এটা অবশ্যই কি হয়ে গেল বড়, কিন্তু 360 যেটা আছে এই 360-এর থেকে এটা আবার কী হয়ে গেল ছোটো হয়ে গেল, এই জন্য এটাকে পরিবৃত্ত কোণ বলে। তাহলে আমি এখন কিছু নৈমিত্তিক আকারে কথা বলি, আপনারা অবশ্যই পরবর্তীতে ক্যালকুলেশন করে মিলিয়ে নেবেন। যেমন আমরা যদি বলি যে 4 মানে 2 সমকোণ অপেক্ষা বড় এবং 4 সমকোণ অপেক্ষা ছোট, এই ধরনের কোণকে আপনি কী বলবেন? সহজ উত্তর, আপনি একদম এই ক্লাস করলে বুঝতে পারবেন। 2 সমকোণ মানে 180, 4 সমকোণ মানে 360। তাহলে 2 সমকোণ অপেক্ষা কী বলছি? বড়। আর 4 সমকোণ অপেক্ষা ছোট বলছি, তাহলে অবশ্যই কী বলবেন? এই অবস্থাটাকে পরিবৃত্ত কোণ বলবেন। আর যদি আবার বলা হয় যে না 90 থেকে, অর্থাৎ 1 সমকোণ অপেক্ষা বড় কিন্তু 2 সমকোণ অপেক্ষা ছোট, এই কোণকে কী বলেন? পরিবৃত্ত কোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ? নাই, তখন আপনি অবশ্যই বলবেন স্থূলকোণ। আবার অনেক প্রশ্ন থাকতে পারে, যেমন যদি বলা হয় 253 ডিগ্রি কোণকে কোন ধরনের কোণের মধ্যে ফেলবেন, বা 200, এখানে যদি বলে 200 মানে 253 ডিগ্রি, এইটাকে আপনি কোন ধরনের কোণ বিবেচনা করবেন? এটা কি আপনি সূক্ষ্মকোণ বলবেন, না সমকোণ বলবেন, না স্থূলকোণ, না পরিবৃত্ত কোণ? তাহলে এখন দেখেন 253 মানে হচ্ছে কি, অবশ্যই এটা 180 থেকে বড়, 360 থেকে ছোটো, তাহলে অবশ্যই এটা পরিবৃত্ত কোণ। খুব সহজ। এই যে উত্তরগুলো এখন কত সহজ হয়ে গেল। দেখেন আমি একটা পরীক্ষা, মানে যে পরীক্ষাটা এটা আসছে, এটা হচ্ছে এনএসআই একটা পরীক্ষা, এনএসআই যে পরীক্ষাগুলো আসে, এনএসআইয়ের একটা পরীক্ষা আসছে যে 2টি সরলরেখা পরস্পর যদি ছেদ করে তখন কয়টা কোণ উৎপন্ন করে। এটা একদম ইজিলি, যে এরকম 2টা সরলরেখা যদি পরস্পর ছেদ করে মোট কয়টা কোণ উৎপন্ন করে? 1টা, 2টা, 3টা, 4টা। তো অবশ্যই বলবেন 4টা, কারণ এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, মোট 4টা কোণ উৎপন্ন করে। আবার এখান থেকে আমরা একটা অঙ্ক করে ফেলি ঝট করে, যদি বুঝে থাকেন এই অঙ্কগুলো তাহলে অবশ্যই আপনাদের আলোচনা করতে সুবিধা হয়ে যাবে। দেখেন তো, এরকম একটা কোণে বিভক্ত করে আমাদের একটা পরীক্ষা আসছে বাংলাদেশ ব্যাংকের। এখন এই কোণটার বলছে যে ওয়াই এর ভ্যালু কত, বলছে যে এখানে 2x, এই অংশটা 2x, এইটা হচ্ছে x, এটাকে ধরে নিল ওয়াই, এটাকেও ধরে নিচ্ছে ওয়াই। এখন এই 2x মানে এই দুইটা ডিগ্রি, সবগুলোই ডিগ্রি, এই দুইটাও ডিগ্রি। এখন বলছে যে x এর মান মানে ওয়াইয়ের মান কত, তখন আপনি কীভাবে বুঝবেন? একটু বিবেচনা করেন, এই যে রেখাটা, এই রেখাটা কত ডিগ্রি? 180। তাহলে 2x যোগ x ইকুয়াল টু কত ধরবেন? 180 ডিগ্রি। তাহলে 2x, এই দুইটা যোগকালে কত হবে? অবশ্যই আপনি কী লিখবেন? 3x। 3x ইকুয়াল টু কত? 180। তাহলে x এর মান কত দাঁড়ায়? তাহলে আমরা একটু হিসাব করি যে x ইকুয়াল টু, তখন বলবেন যে 180 ডিগ্রিরে ভাগ দেবেন কত দিয়ে? 3 দিয়ে, তাহলে থাকবে কত? 60 ডিগ্রি। এবার বুঝছেন, x এর ভ্যালু যদি 60 হয় তাহলে y এর ভ্যালু কত? তাহলে এবার একটু বিবেচনা করেন, এই যে রেখাটা আছে, এই রেখাটা আপনারা যদি একটু দেখেন, তাহলে 2x y y, তার তিনটে যোগকালে কত হয়? 2x + 2y। তাহলে x এর ভ্যালু 60 হলে 2x এর ভ্যালু কত? 120। তাহলে টোটাল দুইটা যোগফল 2x + y y যোগকালে 180 ডিগ্রি হয়। মানে এক রেখায় যে কোণ উৎপন্ন হয়, একটা সরলরেখায়, সেটা আগেই পড়ে আসছি যে 180। তাহলে আপনি এখন বলবেন যে যদি এরকম হয় তাহলে 2x প্লাস, আপনি এটাকে ধরে নেবেন যে 2x, আপনি ধরে নিলেন যে আবার 2x প্লাস 2y, অর্থাৎ এখন দুইটা y যোগকালে কত হবে? 2y ইকুয়াল টু 180 ডিগ্রি আপনি আবার ধরে নিলেন, কারণ এই একটা রেখায় উৎপন্ন কোণ 180 ডিগ্রি। তাহলে 2 এর x এর ভ্যালু কত? 60 বের করলেন, যে 2 × 60, আর ওখানে y এর মান এখন বের করবেন। তাহলে 60 দ্বিগুণ কত? 120। এই অংশটা যদি আমরা অপোজিট সেকশনে পাঠিয়ে দিই তাহলে কী হবে? প্লাস থাকলে মাইনাস, 180 থেকে 120 বিয়োগ করলে 60 থাকে। তাহলে y এর ভ্যালু তখন কত হবে? 60-এর আপনি ভাগ দেবেন কত দিয়ে? 2 দিয়ে, তাহলে অবশ্যই 30 ডিগ্রি। তাহলে খুব সহজ হয়ে গেল।
এর থেকে আর সহজ ম্যাথ হতে পারে না, বা এর থেকে আর সহজ পদ্ধতি হতে পারে না। তাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। এবং রেখাকোণ নিয়ে আমাদের অনেক আলোচনা হয়ে গেল। বিশেষ কিছু আর কোণ রয়েছে, তাদের ভিতরে সম্পূরক কোণ, পূরক কোণ রয়েছে। এটা থেকে প্রশ্ন আসে যে কোনটি পূরক কোণ, কোনটি সম্পূরক কোণ। আমরা এই পূরক কোণ এবং সম্পূরক কোণ থেকে একটু আলোচনা করে ফেলি। পূরক কোণ বলতে বোঝানো হয় যদি দুইটি কোণ যোগ করলে 90 সমান হয় তাকে পূরক কোণ বলে। এটা শর্ত যে দুইটি কোণ যোগ করলে, যদি আপনার যে কোনো দুইটা কোণ আপনি যোগ করলেই যদি তাদের পরিমাণটা বা তাদের ভ্যালুটা যদি 90 সমান হয় তাকে কি বলবেন, 100% তারা হচ্ছে পূরক কোণ। তাহলে আপনি যদি ধরেন অ্যাঙ্গেল এক্স প্লাস অ্যাঙ্গেল ওয়াই ইকুয়াল টু 90, তাহলে অবশ্যই বুঝবেন যে এক্স আর ওয়াই পরস্পর কি পূরক কোণ। তাহলে এক্সের মান যদি ধরেন 40 ডিগ্রি আর ওয়াইয়ের মান যদি 50 ডিগ্রি হয়, তাহলে 40 ডিগ্রি সাপেক্ষে 50 ডিগ্রি কি পূরক কোণ, বা 50 ডিগ্রি সাপেক্ষে 40 ডিগ্রি কি পূরক কোণ। এরকম অপশন না থাকতে পারে যে একটি কোণের মান 40 ডিগ্রি হলে তাহলে পূরক কোণের অপর কোণটি কত, অবশ্যই 50 ডিগ্রি। কারণ পরপর মানে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে, তাহলে পূরক কোণ হবে। আর সম্পূরক কোণ তার বিপরীত কথা, মানে দুইটি কোণের যোগফল তখন 180 ডিগ্রি হতে হবে। সম্পূরক কথাটা আপনি মনে, পূরক মানে হচ্ছে ছোটো একটা অংশ, লেখায় মানে পূরক লিখতে লাগে 3টে অক্ষর আর সম্পূরক লিখতে লাগবে 5টা অক্ষর। তাহলে এই ক্ষেত্রে আপনি মনে রাখতে হবে পূরক মানে হচ্ছে ছোটো, এই জন্য 90 ডিগ্রি, আর সম্পূরক মানে হচ্ছে সম্পূরক কথাটা বড়, এটা 180 ডিগ্রি, বা এটা বড় কোণটা। তাহলে ছোটো কোণ 90 আর বড় কোণ 180। তাহলে দুইটা কোণের যোগফল 90 হলে সেটা পূরক কোণ, আর দুইটা কোণের যোগফল যদি অবশ্যই 180 হয় তাহলে সেটা হচ্ছে কত, অবশ্যই সেটা হচ্ছে সম্পূরক কোণ। যেমন আপনি যদি ধরেন আবার এক্স প্লাস ওয়াই শর্তে, তাহলে এটা যদি 180 ডিগ্রি লেখেন তাহলে এটা হচ্ছে একটা আর একটার কী হবে, সম্পূরক কোণ। একটু এখানে আলোচনা মানে নৈমিত্তিক হিসাবে যদি ধরি যে একটা 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, ধরি আমরা এটা ধরে নিলাম 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। তাহলে অবশ্যই 28 ডিগ্রি এবং তার সম্পূরক কোণ যদি আপনি চান তাহলে অবশ্যই বলবেন 180 হতে হবে। তাহলে 180 থেকে 28 ডিগ্রি বিয়োগ করেন, তাহলেও যেটা থাকে সেটাই কত, সম্পূরক কোণ, মানে 152 ডিগ্রি। এটাকে আর এভাবে প্রশ্ন করছে যে 16তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে আসছে যে 28 ডিগ্রি সম্পূরক কোণের অর্ধেক কত। তাহলে আগে সম্পূরক কোণটা বের করেন, যে সম্পূরক কোণ মানে 180, তাহলে 28 ডিগ্রি দেওয়াই আছে। তাহলে আপনি প্রথমে এখানে কি করবেন, যে 180 থেকে যে কোণটা দেওয়া আছে সেটা বিয়োগ করেন, যেটা থেকে যাবে সেটা হচ্ছে সম্পূরক কোণ। একটু দেখি, 180 ডিগ্রি সম্পূরক বলছে, বিয়োগ করবেন কত, 28 ডিগ্রি, তাহলে এখান থেকে 152 ডিগ্রি। এই 52 ডিগ্রি ভাগ করবেন অর্ধেক দিয়ে, মানে অর্ধেক কত বলছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 76 এটা অ্যান্সার। এটা খুব কঠিন না ভাই, অতএব আমরা সবাই বুঝতে পারছি যে আসলে খুব সহজ, এর মতো আর সহজ অঙ্ক হতে পারে না। যদি আমি বলি যে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে আপনি কী বলেন, পূরক মানে ছোটো একটা অংশ, তাহলে তার কোণটা 90 ডিগ্রির সাথে তুলনা হয়। তা 90 থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে থাকে 60 ডিগ্রি, 60 ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি পূরক কোণ। তাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। আমার পেজকে ফলো করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলেও এই ভিডিওগুলো আপলোড হবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকেও স্বাগতম, শুভেচ্ছা। তারাও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক কমেন্ট করে দিবেন। সবাইকে ভালোবাসা, অভিনন্দন রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।